আসসালামু আলাইকুম, স্বাগতম সন্তোষপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে। আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে। আজকের আলোচ্য বিষয় অষ্টম অধ্যায় মাটি ও মাটির উপাদান। এই সম্পর্কে আজকে আমরা জানব মাটি এবং মাটির উপাদান সম্পর্কে। প্রথমে আমরা জানি যে মাটি কি। প্রথমে প্রশ্ন আসে যে মাটি কি। মাটি হচ্ছে ভূপৃষ্ঠের যে আবরণ, যে নরম আবরণটা রয়েছে ভূপৃষ্ঠের, সেটাই হচ্ছে মাটি। ভূপৃষ্ঠের আবরণটা নানান ধরনের জৈব এবং অজৈব উপাদান দিয়ে গঠিত। এইসব জৈব এবং অজৈব উপাদানের সমন্বয়ে ভূপৃষ্ঠের যে আবরণটা গঠিত হয় সেটা হচ্ছে মাটি। মাটি একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এই মাটিতেই আমরা গাছপালা রোপণ করি। গাছপালা থেকে আমরা যেমন খাদ্য পাই, তেমনি শ্বসনের জন্য অক্সিজেনও আমরা এই গাছপালা থেকে পেয়ে থাকি। মাটি না থাকলে গাছপালা বা কোনো উদ্ভিদ কি জন্মাতো? না, অবশ্যই না। মাটি না থাকলে গাছপালা জন্মাতে পারত না। সুতরাং মাটি একটি গুরুত্বপূর্ণ একটি পরিবেশের উপাদান। এছাড়াও আমরা যে ঘর বাড়ি নির্মাণ করি, আমরা অফিস আদালত, স্কুল কলেজ যা কিছু নির্মাণ করি সব কিছু মাটির উপরেই আমরা করে থাকি, এবং আমরা চলাফেরা করি মাটির উপরে, খেলাধুলা করি মাটির উপরে। তো সুতরাং মাটি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মাটি। তো মাটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। প্রথমে আমরা জানি যে মাটি কি। মাটি হচ্ছে ভূপৃষ্ঠের নরম আবরণ। মাটি ভূপৃষ্ঠের নরম আবরণ, যা বিভিন্ন জৈব ও অজৈব উপাদান দ্বারা গঠিত তাকে বলে মাটি। ভূপৃষ্ঠের যে নরম আবরণ, যা বিভিন্ন জৈব এবং অজৈব উপাদান দিয়ে গঠিত, তাকেই বলে মাটি। তো আমরা জানলাম যে মাটি কি। এখন আমরা জানব মাটির উপাদান। মাটিতে আসলে কি কি জিনিস থাকে, কি কি উপাদান দিয়ে মাটিটা গঠিত। মাটির উপাদান প্রথমে তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। এটা হচ্ছে মাটির উপাদানের চিত্র। মাটির উপাদান যদি এই পুরোটা যদি একটি মাটির কণা হয়ে থাকে, এখানে চারটি উপাদান থাকে। মাটির মধ্যে এই চার ধরনের উপাদান থাকে। তোমরা দেখতে পাচ্ছ এটাকে চার ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ মাটিতে চার ধরনের উপাদান থাকে। সবচেয়ে বেশি যে উপাদানটি থাকে সেটি হচ্ছে অজৈব পদার্থ বা খনিজ পদার্থ। এটি থাকে শতকরা 45 ভাগ। শতকরা 45 ভাগ থাকে অজৈব পদার্থ বা খনিজ পদার্থ। অজৈব পদার্থের আরেকটি নাম হচ্ছে খনিজ পদার্থ। এই খনিজ পদার্থ দিয়ে মাটির 45 ভাগ গঠিত। আর 5 ভাগ থাকে জৈব পদার্থ। জৈব শব্দটি হলে জীব থেকে এসেছে। যেসব উপাদানগুলো যেগুলো জীব থেকে পাওয়া যায়, উদ্ভিদ এবং প্রাণী থেকে পাওয়া যায়, তাদেরকে বলে জৈব পদার্থ। এই জৈব পদার্থ থাকে মাটিতে শতকরা
5 ভাগ। এছাড়াও মাটিতে 25 ভাগ, শতকরা 25 ভাগ থাকে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। মাটিতে গ্যাসীয় পদার্থ থাকে 25 ভাগ এবং পানি থাকে 25 ভাগ। মোট 100 ভাগ। অর্থাৎ এই মাটিতে 4 ধরনের উপাদান থাকে: অজৈব বা খনিজ পদার্থ, জৈব পদার্থ, বায়ু এবং পানি। এই 4 ধরনের উপাদান দিয়ে মাটি গঠিত। তাহলে আমরা দেখি মাটির উপাদানগুলি হচ্ছে: 1 অজৈব পদার্থ, এটি থাকে 45 ভাগ, শতকরা 45 ভাগ। জৈব পদার্থ, থাকে 5 ভাগ। পানি থাকে শতকরা 25 ভাগ এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থ থাকে শতকরা 25 ভাগ। অর্থাৎ মাটিতে এই 4 ধরনের উপাদান থাকে। অর্থাৎ মাটিতে থাকে অজৈব পদার্থ, জৈব পদার্থ, পানি এবং বায়বীয় পদার্থ। তো আসো আমরা জেনে নেই মাটিতে কি ধরনের অজৈব পদার্থ থাকে, জৈব পদার্থ থাকে, পানি থাকে, বায়বীয় পদার্থ কি কি থাকে আমরা এখন বিস্তারিত জানি। প্রথম যে উপাদানটি সেটি হচ্ছে অজৈব পদার্থ। এটাকে খনিজ পদার্থ বলা হয়। মাটিতে প্রধান যেসব খনিজ পদার্থ থাকে সেগুলো হচ্ছে প্রধান খনিজ পদার্থ হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সঙ্গে থাকে। অর্থাৎ মাটিতে যে প্রধান খনিজ পদার্থগুলি থাকে সেগুলি হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন ইত্যাদি। এই ধরনের প্রধান যে খনিজ পদার্থগুলি থাকে সেগুলি হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, সিলিকন ইত্যাদি। এছাড়াও অল্প পরিমাণে কিছু খনিজ পদার্থ থাকে। অল্প পরিমাণ খনিজ পদার্থগুলি হলো অল্প পরিমাণে থাকে মাটিতে। অল্প পরিমাণে যেসব খনিজ পদার্থ থাকে সেগুলি হচ্ছে আয়োডিন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, কোবাল্ট, ইত্যাদি।
এগুলি হচ্ছে মাটিতে এই খনিজ পদার্থগুলি অল্প পরিমাণে থাকে। তো প্রধান খনিজ পদার্থগুলি ছিল ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন, সিলিকন ইত্যাদি। এবং অল্প পরিমাণে যেসব খনিজ পদার্থগুলি থাকে সেগুলি হচ্ছে বোরন, আয়োডিন, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, তারপরে আছে জিঙ্ক, বোরন ইত্যাদি। এই দুই ধরনের প্রধান এবং অপ্রধান অল্প পরিমাণ এই দুই ধরনের খনিজ পদার্থ মিলিয়ে মোট মাটির 45 ভাগ গঠন করে। এছাড়াও মাটিতে থাকে জৈব পদার্থ। মাটিতে জৈব পদার্থ থাকে শতকরা 5 ভাগ। এখন আমরা জানব মাটিতে জৈব পদার্থ সম্পর্কে। মাটিতে থাকা জৈব পদার্থ সম্পর্কে আমরা এখন জানব। মাটিতে থাকা জৈব পদার্থকে বলে হিউমাস। হিউমাস হিউমাস তাহলে হিউমাস কি? মাটির জৈব অংশকে বলা হয় হিউমাস। তাহলে হিউমাস থাকে মাটিতে কত পার্সেন্ট? 5% বা শতকরা 5 ভাগ থাকে মাটির হিউমাস। এই হিউমাস কাকে বলে? মাটির জৈব অংশকে বলে হয় হিউমাস, যা মাটির যে কালো অংশ, টপ সয়েলে আমরা যে দেখি কালো অংশটা, সেটা হিউমাস। হিউমাস গঠিত। হিউমাস হলো মাটির জৈব অংশ। মাটির জৈব অংশ যা দেখতে কালো রঙের। মাটির কালো রঙের অংশ হইল জৈব অংশ, তাকে বলা হয় হিউমাস। হিউমাস কি দিয়ে গঠিত হয়? হিউমাস অংশটি গঠিত হয় মূলত মৃত জীবজন্তু দেহাবশেষ থেকে, জীবজন্তু ও উদ্ভিদের দেহাবশেষ থেকে। দেহাবশেষ অর্থাৎ আমরা অনেক সময় মাটিতে বিভিন্ন মৃত জীবজন্তু পুঁতে ফেলি এবং গাছের ডালপালা, পাতা, অনেক সময় ছোট ছোট গাছ, লতা, গুল্ম, ঘাস, এগুলি আমরা মাটিতে পুঁতে ফেলি, মাটিতে ফেলে রাখি। এগুলি ধীরে ধীরে পচে গিয়ে মাটির এই অংশটি গঠন করে। অর্থাৎ এই যে উদ্ভিদ এবং প্রাণী নানান রকম জীব উপাদান থেকে এই অংশটি গঠিত হয় বলে এটাকে বলা হয় জৈব পদার্থ। এই জৈব পদার্থগুলি, মাটির জৈব অংশটি হিউমাস নামে পরিচিত। হিউমাস হলো মাটির জৈব অংশ। হিউমাস নানান রকম উপাদান নিয়ে গঠিত। যে রাসায়নিক উপাদানগুলি আছে হিউমাসে, সেগুলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, চর্বি, ট্যানিন, অ্যামাইনো অ্যাসিড, চর্বি, ট্যানিন, লিগনিন এবং প্রোটিন। এই সকল উপাদান দিয়ে হিউমাস গঠিত হয়। হিউমাস অংশটি মূলত এইসব রাসায়নিক উপাদান দিয়ে গঠিত হয়। কি কি? অ্যামাইনো অ্যাসিড, চর্বি, ট্যানিন, লিগনিন এবং প্রোটিন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মাটির জৈব উপাদান সম্পর্কে জানলাম। এছাড়াও তৃতীয় যে উপাদানটি মাটিতে পাওয়া যায় সেটি হচ্ছে পানি। পানি থাকে শতকরা 25 ভাগ। মাটির শতকরা 25 ভাগ থাকে পানি। এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে মাটিতে পানি কোথায় থাকে?
মাটিতে তো পানি দেখা যায় না, অর্থাৎ মাটিতে পানিটা মাটির কণার মধ্যে মিশে থাকে, মাটির কণার ফাঁকে ফাঁকে মিশে থাকে পানি। কণার যে ফাঁকা স্থান বা রন্ধ্র, মাটির কণাগুলোর যে ফাঁকা স্থান বা রন্ধ্র, তার মধ্যেই থাকে পানি। পানি মাটির ফাঁকা স্থানের মধ্যে থাকে এবং যে ধরনের মাটি, তোমরা জানো মাটির কয়েক প্রকার ভেদ আছে, তো যে ধরনের মাটির কণার মধ্যে ফাঁকা স্থান বড়, রন্ধ্র বড়, সেগুলোতে মাটি পানি ধারণ ক্ষমতা কম। যেমন বালু মাটি, বালু মাটির কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বেশি, এই জন্য বালু মাটির পানি ধারণ ক্ষমতা কম। আবার কাদা মাটির কণাগুলো খুব কাছাকাছি থাকে এবং এদের মধ্যকার রন্ধ্র ছোট বা ফাঁকা স্থানটা ছোট, সূক্ষ্ম। যেসব মাটির রন্ধ্র সূক্ষ্ম সেগুলোতে পানি ধারণ ক্ষমতা বেশি। যেমন কাদা মাটিতে পানি ধারণ ক্ষমতা বেশি। কাদা মাটিটা তুমি ধরলে বুঝতে পারবা যে এটাতে পানি আছে, এটা স্যাঁতস্যাঁতে, হ্যাঁ, নরম বেশি। আর বালু মাটি কি একেবারে শুকনো থাকে, বালু মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম। অর্থাৎ মাটির কণাগুলোর মধ্যে যে ফাঁকা স্থান বা রন্ধ্র থাকে সেটি যদি বড় হয় তাহলে তাতে পানি ধারণ ক্ষমতাটা খুবই কম থাকে, অল্প পরিমাণ। আর যদি পানি ধারণ ক্ষমতা বেশি হয় যাদের মাটির কণাগুলোর রন্ধ্র ছোট বা সূক্ষ্ম, যেমন কাদা মাটি। তো মাটিতে দেখো, এই যদি বা মাটির কণা, এগুলো হচ্ছে মাটির কণা, এই ফাঁকে ফাঁকে এই যে রন্ধ্রগুলোতে এগুলোতে থাকে পানি। এই মাটির কণার ফাঁকা অংশগুলিতে, এই অংশগুলিতে থাকে কি পানি। মাটির কণার দুটি কণার মধ্যে যে সূক্ষ্ম ফাঁকা স্থান, এই অংশগুলিতে থাকে পানি, এই অংশগুলিতে পানি থাকে। অর্থাৎ মাটির এই যে দুটি মাটির কণার মাঝখানে যে ফাঁকা অংশ, এটাতে পানি থাকে। পানি মাটিতে না থাকলে কি হতো? মাটিতে পানি না থাকলে মাটিতে কি উদ্ভিদ জন্মাতে পারতো? না, উদ্ভিদ জন্মাতে পারতো না। তোমরা দেখো যে মরুভূমিতে কোনো উদ্ভিদ জন্মায় না, কারণ মরুভূমির মাটির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো বালু মাটি দ্বারা গঠিত, আর বালু মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম। সুতরাং মাটিতে, ওই বালু মাটিতে কি হয় না, উদ্ভিদ জন্মায় না। উদ্ভিদ যদি না জন্মায় তাহলে সেখানকার পরিবেশে অক্সিজেন স্বল্পতা থাকে। তো মাটিতে যে পানি থাকে, এই পানিটা উদ্ভিদ মূলের সাহায্যে শোষণ করে। এই পানি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগিয়ে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সুতরাং মাটিতে পানি থাকা খুবই জরুরি, কারণ এই পানির সাহায্যে উদ্ভিদ কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং বেঁচে থাকে। উদ্ভিদ বাঁচলে আমরা অক্সিজেন পাই, উদ্ভিদ থেকে আমরা খাদ্য পাই। সুতরাং মাটিতে পানি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে মাটিতে দ্বিতীয় যে উপাদানটি থাকে সেটি হচ্ছে বায়ু, বায়বীয় পদার্থ। মাটিতে বায়বীয় পদার্থ থাকে 25 ভাগ। বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ থাকে 25 ভাগ। এখন মাটির মধ্যে বাতাস বা গ্যাস কিভাবে থাকে? মাটির রন্ধ্রের মধ্যে যেরকম পানি থাকে, তাদের মধ্যে পানির মধ্যে এদিকে বাতাস থাকে। এই ফাঁকা স্থানের মধ্যে থাকে বায়বীয় উপাদান। মাটির বায়বীয় উপাদানগুলি বা বায়বীয় পদার্থগুলিও মাটির রন্ধ্রের মধ্যে থাকে। অর্থাৎ মাটির দুইটি মাটির কণার মাঝখানে যে ফাঁকা স্থান বা রন্ধ্র, তার মধ্যে থাকে বায়বীয় উপাদান বা গ্যাসীয় উপাদান। পানিও থাকে, বায়ুও থাকে। মাটিতে কি কি ধরনের গ্যাসীয় উপাদান থাকে আমরা দেখি। মাটিতে গ্যাসীয় পদার্থ থাকে অক্সিজেন, নাইট্রোজেন,
মাটিতে থাকে অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড, এই তিন ধরনের গ্যাস। এই তিন ধরনের গ্যাস থাকে মাটিতে। মাটির এই বায়বীয় উপাদানগুলি আবার বায়ুমণ্ডলের সাথে বিনিময় হয়, অর্থাৎ মাটিতে যে গ্যাসগুলি থাকে সেগুলি পরিবেশে যায়, বায়ুমণ্ডলে যায়, আবার পরিবেশের যে গ্যাসগুলি সেগুলা মাটিতে আসে। অর্থাৎ এই যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি গ্যাস এগুলো মাটিতে আছে। এগুলা কি করে বায়ুমণ্ডল থেকে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে মাটিতে যায়, আবার মাটি থেকে বায়ুমণ্ডলেও যায়। অর্থাৎ মাটি এবং বায়ুমণ্ডলের মধ্যে সর্বদাই গ্যাসীয় বিনিময় চলতে থাকে। গ্যাসীয় বিনিময় মাটি এবং বায়ুমণ্ডলের মধ্যে সর্বদাই গ্যাসীয় বিনিময় চলতে থাকে। আর এই গ্যাসীয় বিনিময়টাকে বলে বায়বায়ন। বায়বায়ন, এই গ্যাসীয় বিনিময়টাকে বলে বায়বায়ন। তাহলে বায়বায়ন কি? মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে যায়, আবার বায়ুমণ্ডলে থাকা গ্যাস মাটিতে যায়। মাটি এবং বায়ুমণ্ডলের মধ্যে এই গ্যাসীয় বিনিময়টাকে বলা হয় বায়বায়ন। এখন বায়বায়ন যে চলতে থাকে সেখানে পরিবেশের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এগুলো মাটিতে যায়, মাটিগুলো বায়ুমণ্ডলে যায়। এখন মাটিতে বায়ু থাকার প্রয়োজনীয়তাটা কি? তোমরা জানো যে মাটিতে নানান ধরনের অণুজীব থাকে, কিছু উপকারী কিছু অপকারী। তো অপকারীগুলোর কথা বাদ দিলাম। উপকারী যেসব অণুজীবগুলো রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, ছত্রাক রয়েছে ইত্যাদি, উপকারীগুলোকে আমরা উপকারী ব্যাকটেরিয়া বা ছত্রাক বা এক কথায় অণুজীবগুলি বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। সেই অক্সিজেনটা মাটিতে থাকা বায়ু থেকে তারা পেয়ে থাকে। অর্থাৎ মাটিতে পানি থাকা যেমন গুরুত্বপূর্ণ, বায়ু থাকাও তেমনই গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা মাটির উপাদান সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো মাটির বিভিন্ন স্তর সম্পর্কে। মাটির আসলে কয়টি স্তর রয়েছে? মাটির স্তর রয়েছে, তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ মাটির স্তর। তোমরা এই চিত্রটি খেয়াল করো যে এই চিত্রে দেখাচ্ছে যে মাটির স্তর। মাটির স্তর রয়েছে এখানে দেখা যাচ্ছে চারটি, এ বি সি ডি। মাটির স্তরগুলোকে বলা হয় হরাইজন বা দিক বলয়। হরাইজন এ, হরাইজন বি, হরাইজন সি এবং হরাইজন ডি। হরাইজন এ এটি হচ্ছে হরাইজন বা স্তর এ। হরাইজন এ এটিকে বলে টপ সয়েল। একেবারে উপরের অংশের মাটিকে বলে টপ সয়েল বা হরাইজন এ। টপ সয়েল বা হরাইজন এ। এটি থাকে বালুকাময়। এটি বালু, বিশেষ করে বালু থাকে, বালুকাময় থাকে হরাইজন এ। এতে খনিজ পদার্থ থাকে না। টপ সয়েলে খনিজ পদার্থ থাকে না। অর্থাৎ মাটির যে একেবারে উপরের স্তর এটাকে বলে টপ সয়েল বা হরাইজন এ। এখানে বালুকাময় থাকে এটি এবং এটিতে খনিজ পদার্থ থাকে না। এরপর রয়েছে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরটিকে বলে হরাইজন বি বা সাবসয়েল। হরাইজন বি বা সাবসয়েল। সাবসয়েল এটি দ্বিতীয় স্তরটি খনিজ পদার্থ দিয়ে পূর্ণ থাকে। অর্থাৎ দ্বিতীয় স্তরে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ, নানান রকমের খনিজ পদার্থ থাকে দ্বিতীয় স্তরে। মাটির দ্বিতীয় স্তর বা হরাইজন বি, এটাকে সাবসয়েলও বলা হয়। এরপর রয়েছে তৃতীয় স্তর বা হরাইজন সি। হরাইজন সিতে থাকে
আমরা একটু সি এবং ডি দেখি। ডি যে শিলাগুলি দেখা যাচ্ছে যে অনেক বড় বড় কঠিন শিলা, এগুলো থেকে সির শিলাগুলি দেখা যাচ্ছে কিছুটা ছোট, অর্থাৎ হরাইজন ডি এর মূল শিলাগুলি রূপান্তরিত হয়ে হরাইজন সি এর শিলাগুলি গঠিত হয়েছে। রূপান্তরিত শিলাটাকে হরাইজন সি তে, মূল শিলা থেকে রূপান্তরিত শিলা দিয়ে গঠিত হলো হরাইজন সি। এগুলো কিছুটা নরম হয়, এগুলো হচ্ছে নরম। অর্থাৎ এখান থেকে হরাইজন সি থেকে মাটির গঠন হওয়া শুরু করে। একেবারে নিচে কঠিন 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 শিলা থাকে, তারপর থেকে এগুলা ভেঙে রূপান্তরিত হয়ে কিছুটা ছোট ছোট এবং নরম। এই নিচের শিলাগুলি বড় বড় যে মূল শিলাগুলি রয়েছে মাটির চতুর্থ স্তরে, এই শিলাগুলি কঠিন থাকে, অনেক কঠিন শক্ত। এগুলা রূপান্তরিত হয়ে সি অংশটি গঠন করে। সি অংশ থেকে বি অংশ, বি অংশ থেকে এই অংশ পুরোপুরি সফটওয়্যার গঠন হয়। অর্থাৎ এখান থেকে রূপান্তরিত হয়ে হয়ে একেবারে উপরের অংশ যেটা আমরা দেখি একেবারে ছোট ছোট বালুকাময় অংশটা গঠন করে। কিন্তু সবার নিচে যে অংশটি সেটি হচ্ছে হরাইজন ডি। এটাতে মূল শিলাগুলি থাকে এবং এগুলি একটু বড় বড় এবং সেগুলি থাকে কঠিন রূপান্তরিত শিলা এবং আকৃতি এদের ছোট। আর এটা হচ্ছে হরাইজন সি। হরাইজন সি তে থাকে মূল শিলা থেকে রূপান্তরিত শিলা, এগুলি নরম এবং ছোট আকারে। এছাড়াও সর্বশেষ যে হরাইজন ডি বা মাটির যে স্তরটি সেটা হচ্ছে হরাইজন ডি। এগুলিতে থাকে মূল শিলা, এগুলি হচ্ছে কঠিন এবং আকারে বড়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মাটি সম্পর্কে বিস্তারিত জানলাম, মাটির উপাদানগুলি সম্পর্কে জানলাম এবং মাটির স্তর সম্পর্কে জানলাম। আশা করছি সামনের ক্লাসে আমরা মাটির প্রকারভেদ এবং উপকারভেদ নিয়ে আলোচনা করব এবং মাটিতে থাকা নানা রকম খনিজ পদার্থ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তোমরা এই অধ্যায়টি ভালোভাবে পড়বে, আমার ক্লাসের সহায়তা নিবে এবং নিজেরা বাড়িতে নিয়মিত অধ্যয়নের মাধ্যমে এই অংশে দক্ষতা অর্জন করবে এই আশা করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।